হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে বিষয়টা শুরু করেছিলাম আলোচনার জন্য, তার যে শেষ পার্টের দিকে আমরা আসছি, যেখানে আমরা আলোচনা করছিলাম পদার্থের যে প্রসারণ বিষয়টা নিয়ে, অর্থাৎ থার্মাল এক্সপানশন। তো সেক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে যে কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে পড়েছি এবং সেই প্রসারণকে কাজে লাগিয়ে কি বিভিন্ন যে বিষয়ে আমরা তাকে ইউজ করে থাকি সেটা আমরা জেনেছি। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ। তো এক্ষেত্রে আমরা যে মূল বিষয়বস্তুগুলো যেগুলো আলোচনাটা করব সেগুলো এক্ষেত্রে আমরা লিখে রেখেছি, দেখতে পাচ্ছ যে তরলের প্রসারণকে আমরা কিছু তার যে পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা তাকে ডিটেক্ট করতে পারি, যেমন তার পূর্ব অভিজ্ঞতাগুলো রয়েছে। ঠিক সেরকম তার যে প্রসারণটা কেন শুধুমাত্র এক্ষেত্রে তার আয়তন প্রসারণ হবে এবং এই আয়তন প্রসারণটার আবার দুটো ভাগ থাকবে, সেই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে আলোচনাতে আসছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো যে ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করছি যে আর ঠিক একইভাবে আমরা গ্যাসের প্রসারণটা আলোচনা করব, যে গ্যাস যে পদার্থটাকে নিতে হলে একটা কোনো বদ্ধ পাত্রে নিতে হয় এবং সেক্ষেত্রে কেবলমাত্র গ্যাসের কেন যে প্রসারণ গুণাঙ্কটা আবার দু ধরনের হয়ে থাকে, চাপ গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, সেটাও আলোচনাতে আসছে। তো প্রথমে চলে আসছি যে তরলের প্রসারণ। তো তরল হচ্ছে পদার্থের এমন একটা যে ভৌত অবস্থা যেটার কোনো নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু আয়তন আছে। যখন কোনো তরলকে কোনো একটা পাত্রে নেওয়া হয় তো তরলটা কি করে না সেই পাত্রের আকার ধারণ করে নেয়। তো সেই জন্য তরলটাকে কিন্তু আমাদের তাকে অবজার্ভ করার জন্য, তার সম্পর্কে জানার জন্য কোনো একটা পাত্রতে নিতে হয়। তাই এক্ষেত্রে আমরা আসছি যে তরলের যখন প্রসারণ ঘটে সেই বিষয়গুলো আমাদের কিছু কিছু আমাদের বিষয় জানা রয়েছে, যেমন কি কিছু সুবিধাজনক কাজে সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ডাক্তারি থার্মোমিটার, দেখো তার ভেতরে কোন ধাতু রয়েছে, তরল পারদ ধাতু রয়েছে, যেটা কিন্তু কোনো উত্তপ্ত বস্তুর সংস্পর্শে নিয়ে এলে তার প্রসারণ ঘটাবে এবং সেই প্রসারণের দরুন সে কিন্তু তাপমাত্রাটাকে সে প্রদর্শন করতে পারে। তো সেই সঙ্গে সঙ্গে আরো যে আমরা যে তরলের যে প্রসারণ ঘটে সেটা আমরা কিন্তু বাস্তবে অনেকেই দেখে থাকবো। যেমন যদি কোনো একটা পাত্রতে আমরা রান্নার সময় যদি দেখি কোনো তেল ঢেলে রান্না করা শুরু হয়েছে, কিছুক্ষণ পরে দেখবো যে তেলটা যেন একটু আয়তনে বেড়ে গেছে। ঠিক একই রকম ঘটনা আমরা জলের ক্ষেত্রেও দেখবো। জলকে নিয়ে যদি আমি গরম করা শুরু করি তাহলে দেখবো যে কিছুটা জলের তল যেন উপরের দিকে উঠে এসেছে। কিংবা আরো তোমরা যদি ভালো করে স্পষ্ট ধারণা পেতে চাও, জলটাকে কানায় কানায় ভর্তি করে নিয়ে তোমরা যদি সেই জলটাকে কোনো যে উত্তপ্ত যে ওভেনের উপর বসিয়ে তাকে কিছুক্ষণ রাখো, দেখবে যে কিছুটা তরল উপচে পড়ে গেল। তাহলে এই যে তরলটা অতিরিক্ত হলো কোথা থেকে? প্রথমেই তো আমার ঠিকই ছিল, সমানভাবে নেওয়া ছিল। তো এই যে কিছু ঘটনাগুলো তোমরা নিশ্চয়ই বাস্তবের সঙ্গে এগুলো মিল খুঁজে পাবে, যে তরলটাও যেন আয়তনে বৃদ্ধি পায়। তো এটাই হচ্ছে তরলের প্রসারণ। তো এই তরলের প্রসারণটাকে আমরা যখন কম্পেয়ার করতে চাইবো, বিভিন্ন প্রকার তরলের যে প্রসারণটাকে কম্পেয়ার করতে চাইবো, সেখানে নিঃসন্দেহে একটা আমাদের প্রসারণ গুণাঙ্কের কথা চলে আসবে। তো এক্ষেত্রে আমরা বারবার বলছি তরলটার ক্ষেত্রে কেবলমাত্র তার আয়তন প্রসারণটাই থাকে, যে যাকে আমরা গামা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। কারণ তরলের না আছে কোনো দৈর্ঘ্য, না আছে কোনো প্রস্থ, না আছে কোনো ক্ষেত্রফল, কেবলমাত্র তার আয়তন আছে। সেই জন্য কেবলমাত্র তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কটাকেই আমরা মেজার করব। তো এখন তরলটাকে যখন কোনো তার মেজারমেন্ট করতে যাচ্ছি তো কোনো একটা পাত্রতেই নিতে হবে। তো সেই যে তার প্রসারণটা কিন্তু পাত্রের প্রসারণ দ্বারা প্রভাবিত হবে। তো সেই জন্য আমরা এক্ষেত্রে দু প্রকারের প্রসারণটা আমরা অবজার্ভ করব। তো একটা ছোট এক্সপেরিমেন্ট আমরা যদি করতে পারি, দেখবো একটা পাত্রতে একটা গোলাপ বোতল ফ্লাস্কে তার মুখে একটা কক লাগিয়ে দিয়ে তার ছিদ্র আছে যুক্ত কর্কের মধ্যে আমরা একটা ধরো সরু কাঁচের নলকে প্রবেশ করিয়ে দিয়েছি। এক্ষেত্রে জল ভর্তি রয়েছে, জল ভর্তি রয়েছে। এটাকে আমি যদি উত্তপ্ত করি, স্ট্যান্ড ক্ল্যাম্পের সঙ্গে বসিয়ে তাকে ধরো আমি উত্তপ্ত করছি, বুনসেন বার্নারের সাহায্যে উত্তপ্ত করছি, করলে কি দেখতে পাবো যে ফার্স্ট ধরো একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তরলটা তার ছিল। এখন এই তরলটা যখন উত্তপ্ত করা শুরু করব, এই শুরুর মুহূর্তে অর্থাৎ এই বিন্দুটাকে যদি আমি যে ফার্স্ট সিচুয়েশনে তার ও বিন্দু বলে ডিনোট করে থাকি, এখন তরলটাকে যখনই উত্তপ্ত করা শুরু করব কি দেখব যে
প্রথম ক্ষেত্রে আমরা দেখবো জল তলটা হঠাৎ করে যেন নেমে গেল, আবার কিছুক্ষণ পর তাকে যখন উত্তপ্ত করতে শুরু করব আমরা দেখবো যে আবার জলটা যেন জলের তলটা আবার কিছু উচ্চতা পর্যন্ত পৌঁছে গেছে। তো যতটা নেমে গেছিল আমরা যদি খুব ক্লোজলি অবজার্ভ করি, ধরো এই বিন্দুটাকে আমরা এ নাম দিলাম এবং সর্বশেষ যে স্থানে পৌঁছালো তরলটির স্তরটা এই বিন্দুতে পৌঁছে বি বিন্দু আমরা সেখানে ডিনোট করছি। তো এর পাশে যদি একটা স্কেল আমাদের যুক্ত করা থাকে, সেই স্কেলের অংশাঙ্কন থেকে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এটা যদি একক ক্ষেত্রফল যুক্ত অর্থাৎ 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এরকম একটা নল নিয়েছিলাম, তাহলে এক্ষেত্রে যদি সেন্টিমিটারের স্কেল অঙ্কিত করা থাকে তাহলে কত সিসি আয়তনটা বেড়েছে এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারবো। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যখন তাহলে আমরা যদি প্রথমে উত্তপ্ত করা শুরু করার সময় আমরা যদি ফার্স্ট যে মেজারমেন্টটা ওতে দেখেছিলাম, তারপরে ধরো অত ক্লোজলি আমি তাকে অবজার্ভ করিনি, কিন্তু কিছুক্ষণ পর উত্তপ্ত করে দেওয়ার পর দেখলাম যে এই বি অবস্থায় আমরা দেখলাম। অর্থাৎ ধরো তাহলে সর্বপ্রথম যে আমি T1 উষ্ণতায় আমি যেটাকে ও তে অবজার্ভ করেছিলাম এবং একেবারে শেষ টেম্পারেচার T2 তে আমি অবজার্ভ করছি বি তে, কিন্তু ধরো ক্লোজলি অবজার্ভ করিনি, তাহলে আমরা দেখবো যে তরলটার যে প্রসারণটা শুধু হয়েছে ওবি, এটা কি মনে হচ্ছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে আপাতভাবে আমাদের দৃষ্টিতে এটাকে বলা হচ্ছে আপাত প্রসারণ। কারণ কি, তরলটা যখন কোন একটা পাত্রতে রেখেছি তার প্রথমে কিন্তু এই যে তার যে অবনতির কারণটা কি, তরলের স্তরটা নেমে যাওয়ার কারণটা কি, যখন তরল পাত্রটাকে গরম করছি তো সেই পাত্রটাও কিন্তু উত্তপ্ত হয়ে তারও আয়তন প্রসারণ হবে। তো পাত্রটাকে আমি যদি সলিড বা গ্লাস পাত্র নিয়ে থাকি তাকে এখানটায় জি যদি বলা হয়, তাহলে এই যে প্রসারণটা প্রকৃতপক্ষে কিসের জন্য হয়েছিল, নেমে এসেছিল তলটা, ওই যে ও এই অংশটার প্রসারণটা প্রকৃতপক্ষে হয়েছে পাত্রের প্রসারণের দরুন। আর আমাদের চোখে যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ও বি এই যে তরলের আয়তনের বৃদ্ধিটা কিসের জন্য হয়েছে, অ্যাপারেন্ট বৃদ্ধি হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তরলটা সেই যে বৃদ্ধি হয়েছে প্রসারণ হয়েছে পুরো এ থেকে বি পর্যন্ত কিন্তু প্রকৃতপক্ষে তরলের প্রসারণ হয়ে অর্থাৎ পাত্রের প্রসারণকে মেকআপ দিয়ে এসে কিন্তু বি স্থানে পৌঁছে গেছে। এইটা কিন্তু প্রকৃতপক্ষে তরলের যে রিয়েল যে এক্সপানশন আমরা বলতে পারি, অর্থাৎ তরলের যে প্রকৃত প্রসারণটা এটাই কিন্তু হচ্ছে তরলের প্রকৃত ধর্ম। তো এইটা কারণ কি, এই যে বাকি যে মানগুলো কিন্তু এগুলো কিন্তু পাত্রের উপর নির্ভর করার জন্য কিন্তু কমে গেছে। তাহলে আমরা বলতে পারি কি তরলের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা এই দুটো প্রসারণ গুণাঙ্কের যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ এ বিটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে দিই অর্থাৎ ও এ প্লাস ও বি, তাহলে এক্ষেত্রে গামা রিয়েলটা পেয়ে যাচ্ছি গামা জি প্লাস গামা এ, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে পাত্রের প্রসারণ অর্থাৎ কঠিনের প্রসারণ গুণাঙ্ক, এখানে যেহেতু গ্লাসটা নিয়েছি কঠিন হিসাবে তাহলে পাত্রের প্রসারণ গুণাঙ্কের সঙ্গে সঙ্গে এবং আপাত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে তার সম্পর্কটা এভাবেই আমরা পাবো। তো এক্ষেত্রে এতগুলো যে প্রসারণ গুণাঙ্ক আমরা তিনটা পাচ্ছি, এদের মধ্যে কোনটা তরলের হচ্ছে প্রকৃত যে ধর্ম, অর্থাৎ প্রকৃত ধর্ম অর্থাৎ প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাই কিন্তু হচ্ছে তার মৌলিক ধর্ম প্রদর্শন করছে। তো এক্ষেত্রে আমরা এদের মধ্যে সম্পর্কটা জানলাম। এক্ষেত্রেও যখন আমরা এদের পৃথক পৃথক ভাবে সংজ্ঞাটা দেব যে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, অর্থাৎ কোনো একটা তরল আমি নিয়েছি, তো এই প্রসঙ্গে এখানে আমরা বলছি যে তরলটাকে যখন সর্বপ্রথম আমরা নিয়েছিলাম তো এক্ষেত্রে আমরা 0 ডিগ্রিতে নিতেও পারি, আবার 0 ডিগ্রিতে না নিয়ে কোনো একটা টেম্পারেচার T1 এও নিতে পারি, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা আপাত প্রসারণ গুণাঙ্ক যাকে আমরা বলছি গামা এ, অ্যাপারেন্ট প্রকৃত প্রসারণ। তাহলে কোনো একটা তরলের তার প্রাথমিক আয়তন যেটা নিয়েছিলাম এবং T1 উষ্ণতায় যদি তার V1 ছিল, T2 উষ্ণতায় যদি সে V2 হয়ে যায়, তাহলে আয়তন বৃদ্ধি হলো কত, V2 মাইনাস V1, এবং তার প্রাথমিক আয়তন আর উষ্ণতা যে বৃদ্ধি করেছি তার যে এই যে অনুপাত এটাকেই বলা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। তো এটাকেই আমি যদি সংজ্ঞায়িত করি না, একক যে আয়তনের কোন তরলের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে তার আপাত প্রসারণ হয় সেটাই হচ্ছে তার আপাত প্রসারণ গুণাঙ্ক। ঠিক একইভাবে আমি যদি গামা রিয়েল এর কথা বলি, অর্থাৎ কোন একটা তরলকে তার ফার্স্ট অবস্থানে যে আয়তন নিয়েছিলাম এবং শেষ পর্যায়ে যে আয়তনটা হয়েছে, তো এক্ষেত্রে এই যে প্রাথমিক আয়তনটাকে এই V1টাকে আমরা T1 ডিগ্রি উষ্ণতায় আয়তন বলছি, প্রকৃতপক্ষে এই T1টাকে যদি আমি 0 ডিগ্রি উষ্ণতায় নিয়ে থাকি তখন সেটা কিন্তু হয়ে যাবে V0। তো
তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে সঙ্গে 0 ডিগ্রি উষ্ণতার সঙ্গে অন্য T1 উষ্ণতার এই যে পরিবর্তন, আয়তনের পরিবর্তনগুলো খুব বেশি হয় না। তাই এক্ষেত্রে আমরা যখন সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো তাপমাত্রায় রেখে আমি এই গুণাঙ্কটা নির্ণয় করতে পারি। তো প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও সিমিলার ভাবে আমরা যে এক্সপ্রেশনটা পাবো, তো সেক্ষেত্রে আমি সংজ্ঞাটা কিভাবে বলবো? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো না, কোনো একটা তরলের প্রতি একক আয়তনে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, অর্থাৎ এটাকে যদি একক করি, এটাকে যদি একক করি, করলে তরলের যে প্রকৃত বৃদ্ধি হচ্ছে আয়তনের, সেটাকেই বলা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো এক্ষেত্রে এইখানে সংজ্ঞাগুলো নির্ণয় করার পরে তার যদি একক এবং মাত্রাগুলো দেখি, এক্ষেত্রে মাত্রাতেও কিন্তু শুধুমাত্র তাপমাত্রার একক বা তাপমাত্রার মাত্রাটাই কিন্তু থাকবে, কারণ এক্ষেত্রে দুটো সেম জাতীয় রাশির অনুপাত আয়তনগুলো থাকার ধরন এগুলা কিন্তু ক্যান্সেল হবে। তো এক্ষেত্রে আমরা সম্পর্ক হিসাবে যেটা আগে নির্ণয় করলাম, সেই সঙ্গে সঙ্গে আপাত প্রসারণ গুণাঙ্ক বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বিষয়টাও এখানে আমরা জানলাম। এর পরে যে বিষয়টা এখানে আলোচনাটা করছি, যে তরলটার যখন আয়তন বেড়ে যায় তখনই কিন্তু ঘনত্ব কি হয় আমরা জানি, ঘনত্ব কিন্তু কমে যায়। অর্থাৎ ঘনত্ব সমান আমরা জানি ডি সমান এম বাই ভি, আবার এম সমান আমরা জানি রো ইন্টু ভি। অর্থাৎ ঘনত্বের পরিবর্তন হবেই, কারণ ভরের পরিবর্তন না হলেও যেহেতু আয়তন বৃদ্ধি হয়ে যাচ্ছে, ঘনত্ব কিন্তু কম। অর্থাৎ আমরা যদি কোনো উষ্ণতায় T1 উষ্ণতায় ঘনত্বকে আমরা রো 1 বলি, T2 উষ্ণতায় ঘনত্বকে যদি রো 2 বলি, তাহলে এক্ষেত্রে আমরা গুণাঙ্ক কোন তরলের যে আয়তন গুণাঙ্কটাকে আমরা এই ঘনত্বের সঙ্গে যদি এক্সপ্রেশনটা আমরা দেখি, যে ঘনত্বের যে পরিবর্তন, এক্ষেত্রে ঘনত্বটা কিন্তু T1 উষ্ণতা যদি কম হয় T2 থেকে, তাহলে রো 1টা কিন্তু এক্ষেত্রে বেশি হবে। রো 1 মাইনাস রো 2 সঙ্গে উষ্ণতার যে পার্থক্যেরও সম্পর্ক আমরা এইভাবে, তাহলে আয়তন গুণাঙ্কের সঙ্গে ঘনত্বেরও এরকম আমরা সম্পর্ক নির্ণয় করতে পারি। তো এক্ষেত্রে আমরা এই যে এক্সপ্রেশনটার ব্যবহার আমরা যখন আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম কঠিনের, সেক্ষেত্রেও আমরা নির্ণয় করেছিলাম যে ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে D1 সমান D0 ইন্টু 1 মাইনাস গামা ইন্টু টি। তো সেক্ষেত্রে আমরা যদি সেই এক্সপ্রেশনটাকে আমি যদি জাস্ট ক্যালকুলেশন করে ব্যাক ক্যালকুলেশন করি, তো এক্ষেত্রে আমরা পেয়ে যাব D1 বাই D0 সমান হচ্ছে 1 মাইনাস গামা টি, বা এখান থেকে আমরা পাচ্ছি যে গামা টি ইকুয়াল টু 1 মাইনাস D1 বাই D0, তাহলে এখানে D0 মাইনাস D1, এক্ষেত্রে আমরা পাচ্ছি গামা ইকুয়াল টু D0 মাইনাস D1 ইন্টু D0 ইন্টু টি। এখানে উষ্ণতার পার্থক্যটাকে আমরা টি বলে ডিনোট করেছি। তো সেম এক্সপ্রেশনটা আমরা সেটা এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি, তোমরা এটা নিয়ে অতটা বিষয় নয়। তো আমাদের জানি যে উষ্ণতা বাড়লে ঘনত্ব কিন্তু কমতে থাকে। তো এক্ষেত্রে ঘনত্বের সঙ্গে যে এক্সপ্রেশনটাকে পুনরায় আরেকবার আলোচনা করলাম। তো আমরা যেহেতু এখানে তরলের প্রসারণটা নিয়ে আলোচনা করছি, তো আমাদের কতগুলো তরলের প্রসারণ গুণাঙ্ক কিন্তু আমাদের জেনে রাখা দরকার। যেমন ভাবে আমরা কতগুলো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কের মানটা আমরা জেনেছিলাম, যে ক্ষেত্রে প্রায় দেখেছিলাম 10⁻⁶ অর্ডারের। তো এই ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কটা একটু বেশি আমরা দেখব। যেমন দেখো পারদের প্রসারণ গুণাঙ্ক, বেনজিনের প্রসারণ গুণাঙ্ক, অ্যালকোহলের ক্লোরোফর্ম। তো এই ক্ষেত্রে এদের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ক্লোরোফর্মের প্রসারণ গুণাঙ্কটা একটু বেশি রয়েছে। এছাড়া সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন, টারপিন, জালপাই, জল। তো জলের ক্ষেত্রে আমরা চলে আসছি, এই জলটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ তরল, যেটা আমরা সব জায়গায় পেয়ে যাব। তো জলের প্রসারণ গুণাঙ্কটা কিন্তু দেখবে যে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে এর বৃদ্ধি হয়। তাহলে জলের যদি উষ্ণতার সঙ্গে আমি আয়তনটাকে পর্যালোচনা করি, তো জেনারেলি যে বৃদ্ধিটা, আমি এখানে যদি বৃদ্ধিটাকে জলে ফার্স্ট একটা 0 ডিগ্রি উষ্ণতাতে তার কিছু একটা আয়তন ছিল, তো এখান থেকে সে কিন্তু লিনিয়ারলি ইনক্রিজ করতে থাকে। যে জলের যে প্রসারণ গুণাঙ্কের যে সম্পর্ক আমরা পেয়েছি, V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা টি। এক্ষেত্রে এই যে ধ্রুবকটা পাবো। তবে জলের ক্ষেত্রে এই 0 টু 10 ডিগ্রি পর্যন্ত আমরা একটা ব্যতিক্রান্ত প্রসারণকে অবজার্ভ করব। এই ক্ষেত্রে পুরো এই কার্ভটা লিনিয়ার না হয়ে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো জলের যে 0 ডিগ্রিতে মানটার তুলনায় এক্ষেত্রে
এইরকম ভাবে আমরা কার্ভটা পাবো। এই যে 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তনটা কিন্তু যে আয়তন প্রসারণটা বা আয়তনটা কমে যায় এবং তারপরে আবার আয়তনটা বাড়তে শুরু করে। এখানে আমরা যদি এটাকে 5 প্রাইমারি V1 বলে বলছি, যে V1 থেকে শুরু হয়ে পরপর এটা যেটা হচ্ছে V2, অর্থাৎ এই বৃদ্ধিটাকে আমরা এই বিন্দুতে পুট করে কিন্তু কত আয়তন এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এই যে 0 থেকে 4 ডিগ্রি উষ্ণতায় পর্যন্ত জলের আয়তনটা কমে আসে, আবার তারপরে বাড়তে শুরু করে, লিনিয়ারলি যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়ছে। এই যে অংশটাকে আমরা বলছি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। অর্থাৎ এই 4 ডিগ্রি উষ্ণতায় যে জলের আয়তন সবচেয়ে কম হয়, এবার ঘনত্বের দিক থেকে যদি আমি রিলেশনটা বের করি, ঘনত্ব কি হবে টেম্পারেচারের সঙ্গে, এই যে 4 ডিগ্রি উষ্ণতায় কিন্তু জলের ঘনত্বটা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু আয়তনটা সবচেয়ে কমে যাচ্ছে, তাহলে ঘনত্ব কি হবে ওই 4 ডিগ্রি উষ্ণতায় সবচেয়ে বেশি হবে, যেহেতু ভরটা ঠিক থাকছে। তো জলের ক্ষেত্রে এই যে ব্যতিক্রান্ত প্রসারণ আমরা অবজার্ভ করি, এটার একটা গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। এটা প্রকৃতির পক্ষে অত্যন্ত সহায়ক হয়েছে। যেখানে যে মেরু অঞ্চল রয়েছে, সেই মেরু অঞ্চলে যে ক্ষেত্রে উপরে পুরো বরফে ঢেকে যাচ্ছে সমুদ্রের উপরিতল, নিচে কিন্তু তখনও জল থাকছে, সেই জলের ভেতরে কিন্তু সামুদ্রিক জীবেরা কিন্তু সহজে বসবাস করতে পারছে। কারণ জলের ঘনত্ব 4 ডিগ্রি যখন জল হয়ে যাচ্ছে নিচের টেম্পারেচার, সেটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে, তার উপরে কিন্তু বরফ ভেসে যাচ্ছে সহজে। তো সেই বরফের স্তর উপরে ভাসতে থাকছে, কিন্তু নিচে তখনও জল থাকছে। এই হচ্ছে তরলের প্রসারণ সম্পর্কিত যে আলোচনাটা আমরা এখানে করলাম। এখানে তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক, তাদের সংজ্ঞা, তাদের মাত্রা, এই সমস্ত সম্পর্কগুলোর নির্ণয়, এই সমস্ত বিষয়টা আমরা জানলাম। এর পরবর্তী পার্ট যেখানে আজকে যেটা আমরা আলোচনাটা করছি, সেটা হচ্ছে কি গ্যাসের প্রসারণ। তো গ্যাস ও পদার্থের আর একটা এমন অবস্থা যে ক্ষেত্রে কি হয়, তার নির্দিষ্ট কোনো আকারও নেই, নির্দিষ্ট কোনো আয়তনই নেই। তো এই গ্যাসটাকে আমরা কোনো একটা বদ্ধ পাত্রেও কিন্তু নিতে হয়। তরলের ক্ষেত্রে কোনো বদ্ধ পাত্র ছিল না, যে কোনো একটা পাত্রতে নিয়েছিলাম। তো গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসটাকে কিন্তু একটা বদ্ধ জায়গায় রেখে তার আমরা আয়তন বলতে পারি। তো এই আয়তনটা গ্যাসের প্রসারণ, মানে কি গ্যাসের যখন আয়তনের কথা বলি, এই আয়তনটা কিন্তু প্রেসার এবং টেম্পারেচার দুটোর উপর কিন্তু নির্ভর করে। তো গ্যাসের সেই রকম প্রসারণ গুণাঙ্কটার ক্ষেত্রে আমরা 2 ধরনের গুণাঙ্কও পাবো, যে ক্ষেত্রে তার আয়তন বাড়াটা বা তাপমাত্রার সঙ্গে সঙ্গে তার যেমন আয়তনও বাড়ে, তাপমাত্রার সঙ্গে সঙ্গে যেমন তার চাপও বাড়ে। তো এক্ষেত্রে আমরা তার 2 প্রকার গুণাঙ্ক পাবো। তো এই গ্যাসের প্রসারণে আসার পূর্বে আমরা তার সম্পর্কে গ্যাস যে আয়তনে বাড়ে তার কিছু যে পূর্ব অভিজ্ঞতা আমাদের রয়েছে, যেগুলো তোমরা পর্যবেক্ষণ করে থাকবে। যেমন ধরো তোমাদের যে সাইকেল গুলো তোমরা ব্যবহার করো ছাত্ররা, রোদে তোমরা অনেক সময় দেখবে গ্রীষ্মকালে সাইকেল রেখে এসেছো, সাইকেলের চাকা বাস্ট করে গেল। অর্থাৎ গ্রীষ্মকালে কি হয়, সাইকেলের ভেতরে চাকায় যে তোমরা রেখেছো বায়ুটা রয়েছে, তাপ পেয়ে কি হবে, আরো তার হচ্ছে আয়তন বেড়ে যাবে, তখন কি হবে, চাকাটা কিন্তু বাস্ট করে যাবে। তো সেই জন্য সাবধান হয়ে যাবে তোমরা, গ্রীষ্মকালে যখন সাইকেলটা ব্যবহার করছো, পাম্প করে আনছো, তো অবশ্যই কিছুটা কম করে আনবে, না হলে কিন্তু দেখবে যে সাইকেলটা তোমাদের চাকা বাস্ট করে গেছে। তাছাড়া দেখবে যখন জল তোমরা গরম করছো, তো গরম করার সময় তোমরা ভালো করে যদি মাইনিউটলি অবজার্ভ করো, যে জলের পাত্রের তলদেশ থেকে যে জলের বুদবুদ গুলো উঠছে, একটু বড় বড় আকারের বুদবুদ উঠছে, উপরে আসছে। তো যে ক্ষেত্রে আমরা যদি জলটাকে গরম না করি, সেক্ষেত্রে জলের তলদেশে যদি কোনো বুদবুদ সৃষ্টি হয়, আমরা সেখানে বয়লের সূত্রতে পড়েছিলাম যে নিচ থেকে উপরে উঠে ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে জলটা যখন গরম করছি, তো সেক্ষেত্রে কিন্তু নিচেই বড় বড় বুদবুদ সৃষ্টি হচ্ছে। তো এটা কিন্তু তাপের প্রসারণের ফলে দ্রুত সেই বুদবুদটা বড় হয়ে, কারণ জলের তলদেশের পাত্রের তলদেশটা গরম বেশি আছে, তো সেক্ষেত্রে বড় বড় বুদবুদকে আমরা দেখব। তো সে সঙ্গে আরো যে উদাহরণগুলো আমরা অবজার্ভ করি জেনারেলি, যে যখন তোমরা ধরো চা গরম করছো কিংবা দুধ গরম করছো, দেখবে হঠাৎ করে ধরো গরম দুধ যখন হচ্ছে, দুধটা হঠাৎ উথলে উঠছে। অর্থাৎ কি, দুধের মধ্যে যে বায়ু মিশে থাকে, দুধটাকে যখন গরম করা হচ্ছে, সেই বায়ুটা কিন্তু বেশি পরিমাণে আয়তনে প্রসারিত হয়ে উঠে আগে তরল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। তো সেই জন্যই দেখবে জল যে গরম হওয়ার সময় কিংবা দুধটা বিশেষ করে গরম হওয়ার সময় দেখবে আগে উপচে বেরিয়ে আসছে। কিংবা তোমরা আর একটা জিনিস খেয়াল করবে, রান্না করার সময়, ভাত রান্না করার সময় তার উপরে যে ঢাকনাটা থাকে, জলকে তুমি গরম করতে দিয়েছো, সর্বপ্রথম দেখবে আগে হাঁড়ির যে ঢাকনাটা আওয়াজ করতে শুরু করবে। অর্থাৎ সর্বপ্রথম বায়ুটা, যে পাত্রের উপরে যে বায়ুটা ছিল, সে কিন্তু পাত্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং সেই আওয়াজ সৃষ্টি করছে। সেই আওয়াজই কিন্তু আমরা প্রথম শুনতে পাই। তো এছাড়াও আর প্রকৃতিতে আরো অনেক ঘটনাগুলো, এই যে বায়ু
প্রসারিত হয়ে যাওয়ার জন্য আমরা যে স্থলবায়ু জলবায়ুর কথা ভূগোলে পড়েছি, সেক্ষেত্রে আমরা জানি কি দিনের বেলা সমুদ্রের তুলনায় বায়ুমণ্ডলটা স্থলভাগের উপর বেশি গরম হচ্ছে। তো এখানকার বায়ু হালকা হয়ে উঠে গিয়ে আয়তনে প্রসারিত হয়ে চলে গেছে। তো সেক্ষেত্রে যে বিকাল বেলা কি হয়, জলের দিক থেকে সেখান থেকে আমরা স্থলভাগের দিকে বায়ু আসতে শুরু করে, একে আমরা জলবায়ু সমুদ্র বায়ু বলে বলছি। জলবায়ু নয়, সমুদ্র বায়ু কিংবা স্থলবায়ু এই বলে আমরা জানি। তো এই রকম যে উদাহরণগুলো কিন্তু প্রকৃতপক্ষে গ্যাসের প্রসারণকে নির্দেশ করছে। কোন জায়গায় নিম্নচাপ হয়ে যাওয়া, এটা বৃহত্তর অংশে একটা বায়ুর যে প্রসারণকে নির্দেশ করছে। তো এক্ষেত্রে আমরা বারবার বলছি, গ্যাসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আয়তনটাই থাকার জন্য, এবং আয়তনটা আমরা কন্ট্রোল করতে পারি চাপ এবং তাপমাত্রা দিয়ে। তো এক্ষেত্রে গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কটা পাবো, এবং সেই দু প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্কটা পাবো একমাত্র। কিন্তু তরলের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা একটা রিয়েল বা অ্যাপারেন্ট পাচ্ছিলাম, এক্ষেত্রে সেই রকম না। কারণ গ্যাসের প্রসারণটা কিন্তু তরল বা কঠিনের তুলনায় অনেক গুণ বেশি। আমরা জানবো যে এই প্রসারণ গুণাঙ্কের মানটা প্রায় 10⁻³ অর্ডারের, বা 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এর মানটা তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে সলিডের ক্ষেত্রে ছিল 10⁻⁶ অর্ডারের, তরলের ক্ষেত্রে 5 অর্ডারের, এখানে -3 অর্ডারের, অর্থাৎ অনেক গুণ বেশি। তো সেই জন্য পাত্রের যে সামান্যতম যে প্রসারণটা কিন্তু আমরা উপেক্ষা করতে পারি। তো এক্ষেত্রে কেবলমাত্র প্রসারণটা পাবো হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এখন এই আয়তন প্রসারণ গুণাঙ্কটা আমরা যদি চাপ স্থির রেখে কোনো একক আয়তন গ্যাসকে কোনো পাত্রে নিয়ে তার 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালে তার যে আয়তন বৃদ্ধি করছে, সেটাকে বলা হচ্ছে তার চাপ গুণাঙ্ক। অর্থাৎ চাপ স্থির রেখে যখনই আমরা তার উষ্ণতা বৃদ্ধি করে তার আয়তনের পরিবর্তনটাকে লক্ষ্য করছি, সেটাকে আমরা তার বলছি তার চাপ গুণাঙ্ক। ঠিক সেরকম আমরা যদি কোনো তরলের আয়তনটাকে গ্যাসের আয়তনটাকে ফিক্সড রেখে দিয়েছি এবং টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ালে সেক্ষেত্রে কিন্তু তার চাপটা বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে তার চাপের যে বৃদ্ধিটাকে সেই রকম ভাবে আমরা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে পরিবর্তন হতে দেখি, সেটাকে আবার বলি যে তার চাপ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক। আয়তনটাকে স্থির রেখে যখন করছি তাকে বলা হচ্ছে আয়তন গুণাঙ্ক, চাপটাকে স্থির রেখে যখন করছি আয়তনের বৃদ্ধিটাকে দেখছি, সেটাকে বলা হচ্ছে তার। এবং এই দুই প্রকার, এই যে চাপটাকে স্থির রেখে যখন আমরা আয়তনের বৃদ্ধিটাকে লক্ষ্য করছি, যেটা প্রকৃতপক্ষে আমরা চার্লসের সূত্রে পড়েছিলাম, যে চাপ স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসটা 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস ঘটে। তো এক্ষেত্রে আমরা চাপ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে গ্যাসটাকে কিন্তু প্রাথমিক অবস্থায় যে 0 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে রেখে করাটা কিন্তু অনেকটা আমাদের প্রয়োজন পড়বে। কারণ কি, গ্যাসের আয়তনগুলো কিন্তু তাপমাত্রার সঙ্গে সঙ্গে খুব বেশি পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো সেই জন্য একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার হিসাবে 0 ডিগ্রি উষ্ণতাতে রেখে আমরা কিন্তু এই যে চাপ প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে আমরা নির্ণয় করে থাকবো। এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে থিওরিটিক্যালি এর মানটা প্রায় 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে সমান হচ্ছে। তো এক্ষেত্রেও আমরা যদি ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন কিংবা যদি আমাদের ফারেনহাইট বিভিন্ন স্কেলে কনভার্সন করতে হয়, সেক্ষেত্রে আমরা যে গামা এফ এর মানটা আমরা জানবো যে গামা সেন্টিগ্রেডের তুলনায় কম হবে। তো এই রিলেশনকে ইউজ করে, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে কোনো মান যদি দেওয়া থাকে ফারেনহাইট স্কেলে পেতে গেলে আমরা এই রিলেশন লাগিয়ে যে কোনো ক্ষেত্রে, আমরা কঠিনের ক্ষেত্রে যেটা শুধু উল্লেখ করেছিলাম সেটা নয়, তরল বা গ্যাস উভয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে যে তার কনভার্সনটা করে ফেলবো। এবং এক্ষেত্রে আমরা কখনো কখনো যদি আয়তন প্রসারণ গুণাঙ্কটা সরাসরি না দেওয়া থাকে, তো আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা দেওয়া আছে, সেটা থেকে কিন্তু আমি বিটা পেয়ে যাব। কোন সূত্র থেকে, কিংবা গামা পেয়ে যাব। এই রকম যে সূত্রটা আমাদের জানা রয়েছে, তাহলে কোনো কঠিনের ধরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তাকে 3 দিয়ে গুণ করে ওই কঠিনের কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা বের করতে পারি। তো এই হচ্ছে আজকে ক্লাসটা আমরা যেখানে নিলাম, অত্যন্ত গরমের মধ্যে এই ভিডিওটা শুট করছি। তো এক্ষেত্রে এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম, নিশ্চয়ই এটা অত্যন্ত কঠিনও নয়, তোমরা বই থেকে সহজে পড়ে নিতে পারবে। তো আমরা যেহেতু একটা উদ্যোগ নিয়েছি যে পুরো বিষয়টাকে আমরা ভিডিও করব, তাই এই যে পার্টটাকে আজকে আমরা ভিডিও করলাম।